স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা এই সাবজেক্টটা নিয়ে অনেকেই চিন্তিত আছো যে এই সাবজেক্টে বড় প্রশ্ন আসবে, কমন আসবে কি না, আমরা লিখতে পারবো কি না ঠিকঠাক, আমরা ভালো করে লিখতে না পারলে আমাদের সাপ্লি এসে যাবে, এই সব চিন্তা তোমাদের মাথার মধ্যে আছে। আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমরা কিছুটা হলেও চিন্তা মুক্ত হতে পারবে এবং ভালো পরীক্ষা দিয়ে তোমরা আসতে পারবে। প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমরা ইএনভিএস পরীক্ষা দিয়েছো, অর্থাৎ পরিবেশবিদ্যা পরীক্ষা দিয়েছো। সেখানে দেখেছো প্রশ্ন কিন্তু অনেকটা টাফ হয়েছে, অর্থাৎ শুধু আমি নয়, ইউটিউবে অন্যান্য স্যারেরা যারা সাজেশান দিয়েছে প্রত্যেকটা স্যারই অনেক সংখ্যক ছাত্রছাত্রীদের পড়ান। প্রত্যেকটা স্যারই যে সাজেশান দিয়েছেন সেই সাজেশান খুব একটা মেলেনি। তার কারণ হচ্ছে কোয়েশ্চেন পেপার কী হয়েছে, কঠিন হয়েছে। এক্ষেত্রে কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টটা নিয়ে এই কারণে তোমরা আরও চিন্তিত আছো যে কোয়েশ্চেন পেপার যদি কঠিন হয় তাহলে কি করবে। তার জন্যই আজকের ভিডিওটা, এবং সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা আজকের ভিডিওটায় পেয়ে যাবে। কি করে তোমরা অ্যান্সারগুলো পাবে সেই পদ্ধতি আমি আজকে তোমাদের বলে দেব। প্রথমেই বলে রাখি যে তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 6টা চ্যাপ্টার আছে। মডিউল 1-এ 3টে চ্যাপ্টার, মডিউল 2-তে 3টে চ্যাপ্টার। আরেকটা বিষয় বলি, সারাদিন ক্লাস করিয়ে আমার গলা কিন্তু বসে গেছে, সেই কারণে একটু হয়তো তোমাদের শুনতে প্রবলেম হতে পারে, তবে তোমরা একটু অ্যাডজাস্ট করো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরই উপকার হবে। প্রথমেই বলে রাখি যে মডিউল 1-এ তোমাদের 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে 25 নম্বরের। সেই দুটো প্রশ্নও আবার পার্টে ভেঙে আসবে, সেটা 15 যোগ 10 বা 10 যোগ 15 এইভাবে আসতে পারে, বা 5 যোগ 20 এইভাবেও আসতে পারে। অর্থাৎ তোমাদের কি বললাম যে মডিউল 1 থেকে দুটো প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করতে হবে। মডিউল 2 থেকে দুটো প্রশ্ন আসবে 25 নম্বরের, একটা অ্যান্সার করতে হবে। তাহলে মডিউল 1 থেকে যে দুটো প্রশ্ন আসছে তার জন্য তোমরা কোনগুলো করবে। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারে আছে তোমাদের সংবিধান এবং সাংবিধানিকতাবাদ। এই প্রশ্নটা একটু ভালো করে করো, কারণ দেখো সিলেবাসে একদম প্রথমেই বলা আছে কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনালিজম, অর্থাৎ সংবিধান এবং সাংবিধানিকতাবাদ। এই প্রশ্নটা ভালো করে করবে। এছাড়া তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা আছে সেখানে আছে ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব এর ধারণা। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে টার্মগুলো আছে খুব বিস্তারিত না হলেও কম কম করে তোমাদের অবশ্যই পড়ে রাখতে হবে। এই ন্যায় কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, সাম্য কাকে বলে, ভ্রাতৃত্ব কাকে বলে। ভারতের সংবিধানের ক্ষেত্রে বা ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য কাকে বলে, তারপরে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে স্বাধীনতা কাকে বলে, তারপরে ভ্রাতৃত্ববোধ কাকে বলে, ন্যায় কাকে বলে, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যে সংবিধান, সাংবিধানিকতাবাদ এই প্রশ্নটা আছে, এবং ন্যায়, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ববোধ এগুলো আছে। আরেক প্রথম অধ্যায় থেকে যে এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের দেখতে বলেছি সেটা হচ্ছে তোমাদের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। আরেকটা প্রশ্ন এখানে দেখতে বলেছি আমি যে ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য, এই প্রশ্নগুলো দেখে যেতে বলেছি। তোমরা 1-2বার করে অন্তত তোমরা পড়ে যাও, কারণ প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে, তোমরা ধরো খুব কম সংখ্যক প্রশ্ন পড়ে যাচ্ছ, আমি তোমাদের বলে দিতে পারি, লাস্টে বলে দেব 5টা প্রশ্ন বলে দেব, 5-6টা প্রশ্ন বলে দেব যে কোনগুলো করবে, 5-6টা প্রশ্ন বলে দেব। তবে তোমাদের বলবো তোমরা সবটাই তৈরি করো, কারণ ইএনভিএস পরীক্ষা দিয়েছো, দেখেছো, তোমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি কখনো কখনো কোয়েশ্চেন কিন্তু একটু চেপে দেয়। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী 90% ছাত্রছাত্রীও সাপ্লি পেয়ে যায়, এরকম রেকর্ড ক্যালকাটা ইউনিভার্সিটির আছে। তাই তোমরা একটু সচেতন হয়ে পড়াশোনা করো। তাহলে মডিউল 1-এ তোমরা বুঝতে পারলে কি কি পড়বে, যে সংবিধান এবং সাংবিধানিকতাবাদ, তারপরে ভারতের সংবিধানের ক্ষেত্রে ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের ধারণা আলোচনা করো, এগুলো পড়তে হবে। এছাড়া ভারতের সংবিধানের বৈশিষ্ট্য এবং ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো, এই প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 যেটা সিলেবাসে আছে তোমাদের মৌলিক অধিকার আছে, আইনের ভূমিকা আছে, ক্ষমতার বন্টন আছে। এখান থেকে যেগুলো পড়বে, মৌলিক অধিকার, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এটা তো তোমাদের মেন পড়তেই হবে। মৌলিক অধিকার তোমরা জানো, মৌলিক অধিকার কটা আছে, 6টা মৌলিক অধিকার আছে। স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার,
এইভাবে তোমাদের 6টা অধিকার কিন্তু আছে। এই মৌলিক অধিকারগুলো তোমাদের আলোচনা করতে হবে। তারপরে এই মৌলিক অধিকারগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অধিকার স্বাধীনতার অধিকার আর সাম্যের অধিকার। এগুলো আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, তোমাদের তৈরি করতে হবে। স্বাধীনতার অধিকার আলোচনা করো ভারতের সংবিধানে সাম্যের অধিকার আলোচনা করো। এইগুলো কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এছাড়া তোমাদের যেটা এখান থেকে করতে হবে, আইনের অনুশাসন যেটা ওই সেপারেশন রুল অফ ল আছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতি এটা করতে হবে। তারপর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, আর ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং এর সাংবিধানিক মর্যাদা। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন। আমি তোমাদের শেষে বলে দেব, খুব কম সংখ্যক প্রশ্ন বলে দেব, তাও আবারও রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু একটু অন্যান্য প্রশ্নগুলো যেগুলো বলছি একটু দেখে যাও, কারণ প্রশ্ন যদি একটু টাফ দেয় সেক্ষেত্রে কিন্তু লেখার সমস্যা হয়ে যাবে। সেই কারণেই তোমাদের আমি বলছি। আর অ্যান্সারগুলো কী করে পাবে, এই যে ভিডিওটা তোমরা দেখছো, আজকের ক্লাসটা দেখছো, এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। প্লে লিস্টের লিঙ্ক আমি তৈরি করেছি তোমাদের জন্য, সেটা তোমরা দেখে নেবে। এবারে আমি তোমাদের আসি 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে সিলেবাসে আছে কি জানো? সিলেবাসে আছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। কিছু করতে হবে না, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ব্যাখ্যা তোমরা পড়ে যাবে। ভারতের সংবিধানের ক্ষেত্রে সার্বভৌমিকতা আলোচনা করো, সার্বভৌমিকতার বৈশিষ্ট্য লেখো। সমাজতান্ত্রিক ব্যবস্থা আলোচনা, ভারতের সংবিধানের ক্ষেত্রে সমাজতান্ত্রিক কথাটি আলোচনা করো, ধর্মনিরপেক্ষ কথাটি আলোচনা করো, গণতান্ত্রিক কথাটি আলোচনা করো, প্রজাতন্ত্র কথাটি আলোচনা করো। এইগুলো তোমাদের পড়ে যেতে হবে। এবারে হচ্ছে মডিউল 2। মডিউল 2-এ একটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসার সম্ভাবনা খুব, যে ওই 51 এ ধারা, ভারতের সংবিধানে 51 এ ধারা যে আছে, 51 এ ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা মডিউল 2 থেকে প্রশ্ন আছে যে মৌলিক কর্তব্যের গুরুত্ব, ঠিক আছে, মৌলিক কর্তব্যের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়া তোমরা এই মডিউল 2 থেকে তৈরি করবে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা আর মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা। তাহলে মডিউল 2 থেকে আমি প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম বলেছি যথারীতি। যে কি বললাম, ভারতের সংবিধানে উল্লেখিত 51 ক ধারায়, মানে উল্লেখিত ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। দ্বিতীয় বললাম কি, মৌলিক কর্তব্যের গুরুত্ব বা তাৎপর্য। 3 নম্বর কি বললাম, যে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। 4 নম্বর বললাম কি, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই 4টে হচ্ছে মডিউল 2 থেকে। মডিউল 2 থেকে এই 4টের মধ্যে এবার মেইন যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিই, যে 51 যেটা ক নম্বর ধারা মৌলিক কর্তব্যগুলি আছে এটা করবে, এবং ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের যে গুরুত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন আসাটা কি, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তবে যে বললাম যে প্রশ্ন যদি চেপে দেয় একটু, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই অন্যান্যগুলো তোমরা একটু দেখে যাবে। আরেকটা বিষয়, প্রথম যে মডিউল আছে 1 নম্বর মডিউল, সেখান থেকে কি ইম্পর্টেন্ট, সেখান থেকে হচ্ছে এই সংবিধান এবং সাংবিধানিকতাবোধ, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমাদের আছে ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, এইগুলো ইম্পর্টেন্ট আছে। এছাড়া তোমাদের আছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। আর চেষ্টা করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম, চেষ্টা করবে সবগুলোই একটু টাচ করার, অর্থাৎ একটু পড়ে নেওয়ার। আর তোমাদের প্রত্যেকটা যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্ন আমি অলরেডি আলোচনা করে রেখেছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও একটু চালিয়ে তোমরা দেখে নেবে, তোমাদের মনেও থাকবে আর বিষয়বস্তুগুলো একটু বুঝে যাবে। তাহলে পরীক্ষায় তোমরা কালকে লিখে আসতে পারবে। আশা করি তোমাদের জন্য এতটা পরিশ্রম করছি, তোমাদের পরীক্ষা যাতে সবার খুব ভালো হয় সেটা আমি সবসময় মন থেকে চাই। এই ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু আমাদের সারা দিন পরিশ্রম করতে হয়। পরিশ্রম করে তোমরা দেখতে পাচ্ছ গলা পর্যন্ত আমাদের বসে যাচ্ছে, তাও তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে একটু সহযোগিতা করার চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়, তোমাদের সাপ্লি না আসে। তাই তোমরা অবশ্যই সঙ্গে থেকো, যেভাবে তোমরা সঙ্গে আছো সঙ্গে থেকো, আর তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হোক। আর একটু তোমরা ভালো করে পড়াশোনা করো, যেটুকু সময় আছে এটুকু সময়কে কাজে লাগাও। দেখে নাও, এবারে তোমরা নিচে ডেসক্রিপশান বক্সে যাবে আর অ্যান্সারগুলো তোমরা এবারে দেখে নেবে।